প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের উপর আলোচনা করছি। তো আমরা কিন্তু গত ক্লাসে পরমাণুর শ্রেণীবিভাগ অর্থাৎ আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সম্পর্কে কথা বলেছি। তো আজকে আমরা ওই আইসোটোপের এই শ্রেণীবিভাগটা আবার পড়ে নিব। আইসোটোপের শ্রেণীবিভাগ অর্থাৎ যেখানে আমরা পড়তে যাচ্ছি যে মৌলের তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয় বিক্রিয়া। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে পড়ব আইসোটোপের শ্রেণীবিভাগ অর্থাৎ মৌলের তেজস্ক্রিয়তা ও নিউক্লিয় বিক্রিয়া নিয়ে কথা বলবো। তাহলে চলো আমরা প্রথমে একটু সাধারণ আলোচনা করি যে গত দিন যে আমরা আইসোটোপ সম্পর্কে পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে একই মৌলের একাধিক পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান ছিল এবং ভর সংখ্যা কি ও নিউট্রন সংখ্যা ভিন্ন ছিল। আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা কি ভিন্ন। তা আমরা আজকে এই আইসোটোপ নিয়ে একটু সাধারণ কথা বলবো, তারপর আমরা আমাদের যে মূল বিষয় অর্থাৎ মৌলের তেজস্ক্রিয়তাতে চলে যাব। দেখো তোমরা, আমরা পড়েছি ধরো হিলিয়ামের প্রোটন সংখ্যা 2 আর ভর সংখ্যা কত 4। হিলিয়াম একটি পরমাণু যার প্রতীক He। প্রতীক দেখে আমরা বুঝতে পারছি যে হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা একটু লিখি, দেখো হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 2, ভর সংখ্যা হচ্ছে 4। সুতরাং নিউট্রন সংখ্যা হচ্ছে a-p, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কত 4 - 2 অর্থাৎ 2। দেখো, অর্থাৎ হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন ও নিউট্রন সংখ্যা মান সমান। ঠিক আছে, কত 2। হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে প্রোটন ও নিউট্রন সংখ্যার মান সমান। আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি, দেখো নাইট্রোজেনের কত 14 আর 7। নাইট্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা 7 আর ভর সংখ্যা কত 14। তাহলে এই ক্ষেত্রে দেখো ভর সংখ্যা কত 14, প্রোটন সংখ্যা কত 7। সুতরাং নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত, সরাসরি আমরা লিখে ফেলি 14 - 7 অর্থাৎ কত 7। তাহলে দেখো তো এখানেও কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রেও কিন্তু আমি ব্র্যাকেটে লিখে রাখি প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কি সমান। এরকমভাবে আমরা আরেকটা মৌলের ক্ষেত্রে দেখে নিই। অক্সিজেনের কথা চিন্তা করো, তোমরা দেখেছো অক্সিজেন কত 16 আর প্রোটন সংখ্যা কত 8। এর ক্ষেত্রে ভর সংখ্যা 16, প্রোটন সংখ্যা হচ্ছে 8। সুতরাং নিউট্রন সংখ্যা হচ্ছে 8। তার মানে হচ্ছে অক্সিজেন 16 এর ক্ষেত্রেও কিন্তু প্রোটন আর নিউট্রন সংখ্যার মান সমান। এই তিনটে উদাহরণ থেকে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা কম বা কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রন সংখ্যার মান সমান বা প্রায় সমান। কি বলছি আমি কথাটা? কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মান সমান বা প্রায় সমান হয়।
কিন্তু যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বেশি বা মৌলের পারমাণবিক সংখ্যা যখন বাড়তে থাকে তখন আমরা কি দৃশ্য দেখব? দেখো, ধরো আমরা পারমাণবিক সংখ্যা প্রথমে 2 নিলাম, 7 নিলাম, 8। এখন আমরা হঠাৎ করে চলে যাই ধরো আয়রনের ক্ষেত্রে। আয়রনের তো তোমরা জানো আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 আর তার ভর সংখ্যা হচ্ছে 56। আয়রনের প্রোটন সংখ্যা কত? 26, ভর সংখ্যা হচ্ছে 56। তাহলে আয়রনের ক্ষেত্রে কি লিখবো আমরা? দেখো, আয়রনের ক্ষেত্রে ভর সংখ্যা 56, প্রোটন সংখ্যা 26। সুতরাং আয়রনের প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত বের হয়ে যাবে? 30। তাহলে দেখো তো, আয়রনের প্রোটন সংখ্যা হচ্ছে 26 বাট তার নিউট্রন সংখ্যা হচ্ছে 30। ওই উপরের মৌলগুলার মতো কিন্তু আয়রনের প্রোটন আর নিউট্রন সংখ্যার মান সমান হয় নাই, অর্থাৎ আয়রনের প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান কি বেশি। এভাবে তুমি যখন উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলার ক্ষেত্রে দেখবে তখন দেখবে যে প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান অনেক বেশি হয়। আমরা যদি উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল অর্থাৎ লেড থেকে কল্পনা করি, লেড যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 82, লেডের পরবর্তী মৌলসমূহ উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহ বা লেডের পরবর্তী মৌলসমূহ, বিশেষ করে লেড থেকে অর্গানিজম, লেড কত? 82, লেডের পরবর্তী মৌলসমূহ বা আমি বলতেছি রেডন, রেডন কত? 86, রেডন থেকে শুরু করে অর্গানিজম, অর্গানিজমের পারমাণবিক সংখ্যা হচ্ছে 118। এই যে মৌলগুলা অর্থাৎ লেডের পরবর্তী বা রেডন থেকে যে অর্গানিজম পর্যন্ত যে মৌলগুলো, এই মৌলগুলোর ক্ষেত্রে তুমি প্রোটন এবং নিউট্রন সংখ্যার মান বের করে দেখবে প্রতি ক্ষেত্রেই প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান 1.5 গুণেরও বেশি। তাই আমরা একটা উদাহরণ হিসেবে দেখে নিই। দেখো, লেড, লেড তোমরা সবাই জানো কত? লেডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82, ভর সংখ্যা হচ্ছে 207। দেখো, লেড পিবি, লেডের প্রোটন সংখ্যা হচ্ছে 82, লেডের ভর সংখ্যা হচ্ছে 207। তাহলে এই লেডের ক্ষেত্রে খেয়াল করো, লেডের ক্ষেত্রে ভর সংখ্যা এ হচ্ছে 207, প্রোটন সংখ্যা পি হচ্ছে 82। সুতরাং তার নিউট্রন সংখ্যা কত? 207 বিয়োগ 82 কত হয়? দেখো, 125। খেয়াল করো, যেখানে হিলিয়ামের প্রোটন আর নিউট্রন সংখ্যার মান সমান ছিল, নাইট্রোজেনের নিউট্রন প্রোটন সংখ্যার মান সমান ছিল, অক্সিজেনের সমান ছিল, আয়রনের ক্ষেত্রে প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান কিছুটা বেড়েছে। বাট আমরা যখন উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল যেমন লেডের ক্ষেত্রে দেখলাম, দেখো লেডের প্রোটন সংখ্যা হচ্ছে 82, নিউট্রন সংখ্যা হচ্ছে 125। এখানে কিন্তু লেডের প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান 1.5 গুণেরও বেশি। ঠিক আছে, এইভাবে লেড নয়, তোমরা রেডিয়ামের কথাও সংক্ষেপে লিখতে পারো। দেখো, রেডিয়াম, রেডিয়ামের কথা যদি চিন্তা করো, রেডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 226, প্রোটন সংখ্যা হচ্ছে 82। সুতরাং রেডিয়ামের নিউট্রন সংখ্যার মানটা দেখো কত? 138। দেখছো, রেডিয়ামের প্রোটন সংখ্যা যেখানে 88, সেখানে নিউট্রন সংখ্যার মান 138। এখানেও কিন্তু 1.5 গুণের চেয়ে বেশি। এজন্য আমি বলেছি যে যেসব মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান 1.5 গুণের চেয়েও বেশি, ওই মৌলগুলা হচ্ছে বা ওই আইসোটোপগুলা হচ্ছে অস্থিতিশীল
আইসোটোপ। আর যাদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মান সমান বা প্রায় সমান তারা হচ্ছে স্থিতিশীল আইসোটোপ। তার মানে হচ্ছে আমি আজকে বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, আমরা যে পরমাণুর শ্রেণী বিভাগ পড়েছি সেখানে আমি বলেছি পরমাণুকে 3টে ভাগে ভাগ করা হয়। প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যার মিল ও অমিলের উপর ভিত্তি করে আমরা পরমাণুকে 3টে শ্রেণীতে ভাগ করি: আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আবার আইসোটোপগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক আইসোটোপের ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য মানে কি একই, পার্থক্য সমান বা পার্থক্য শূন্য হয়। অর্থাৎ তোমরা মনে রাখবে যেসব মৌলের ক্ষেত্রে প্রোটন ও নিউট্রন সংখ্যার মান সমান তারা হচ্ছে স্থিতিশীল আইসোটোপ। আর যেসব মৌলের ক্ষেত্রে প্রোটন ও নিউট্রন সংখ্যার মানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান 1.5 গুণের চেয়েও বেশি বা উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো অস্থিতিশীল আইসোটোপ। তাহলে আইসোটোপ 2 ধরনের: স্থিতিশীল আইসোটোপ আর অস্থিতিশীল আইসোটোপ। লেখো তোমরা। তাহলে স্থিতিশীল আইসোটোপ আমরা পড়ে নিলাম। এখন আজকে সত্যিকার অর্থে আমাদের আলোচনার বিষয়টা কিন্তু অস্থিতিশীল আইসোটোপ বা মৌলের তেজস্ক্রিয়তা। লেখো তোমরা অস্থিতিশীল আইসোটোপ। অস্থিতিশীল আইসোটোপ, অস্থিতিশীল আইসোটোপ, অস্থিতিশীল আইসোটোপ, অস্থিতিশীল আইসোটোপ। এই বিষয়টা আমরা একটু ভালো করে বুঝবো। লেখো তোমরা। লেখো যেসব মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার চেয়ে যেসব মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান 1.5 গুণের চেয়ে বেশি তাদেরকে অস্থিতিশীল আইসোটোপ বলা হয়। অস্থিতিশীল আইসোটোপ বলা হয়। ঠিক আছে। যেসব মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান 1.5 গুণের চেয়ে বেশি তাদেরকে অস্থিতিশীল আইসোটোপ বলা হয়। ঠিক আছে। অর্থাৎ অস্থিতিশীল আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক মৌলের পরমাণু। অস্থিতিশীল আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান 1.5 গুণের চেয়ে বেশি, তারা হচ্ছে কি অস্থিতিশীল আইসোটোপ। তাহলে আমরা অস্থিতিশীল আইসোটোপ পড়ে নিলাম। হ্যাঁ, এখন যেহেতু প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মানটা অনেক বড় হলে তারা অস্থিতিশীল আইসোটোপ হয়। তার মানে
অস্থিতিশীল আইসোটোপগুলা মনে রাখবে তোমরা যে অস্থিতিশীল আইসোটোপগুলা আপনা আপনিভাবে বা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। অস্থিতিশীল আইসোটোপগুলো স্বতঃস্ফূর্তভাবে বা আপনা আপনিভাবে ভেঙে অন্য মৌলের আইসোটোপে রূপান্তরিত হয়। ওই টাইপের যে মৌলগুলো, হ্যাঁ, তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তারা হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল, বা আমরা বলতে পারি যেসব মৌলের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান বেশি এবং ওই সমস্ত মৌলগুলো আপনা আপনিভাবে ভেঙে অন্য মৌলে রূপান্তরিত হয়, তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল এবং মৌলের এই ধর্মটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। হ্যাঁ, এখন আমরা ডিটেলস পড়ব। লেখো, অস্থিতিশীল আইসোটোপগুলো বা তেজস্ক্রিয় মৌলগুলো তোমরা মনে রাখবে অনবরত কতগুলো রশ্মি বিকিরণ করে। অস্থিতিশীল আইসোটোপ বা তেজস্ক্রিয় মৌলগুলো অনবরত কতগুলো রশ্মি বিকিরণ করে। আমরা প্রথমত এই রশ্মিগুলোর নাম লিখি। দেখো, তেজস্ক্রিয় মৌলগুলো হতে বিকৃত রশ্মিগুলো, তেজস্ক্রিয় মৌল হতে তেজস্ক্রিয় মৌল হতে তেজস্ক্রিয় মৌল হতে বিকিরিত রশ্মি, বিকিরিত রশ্মি আমরা মুখস্থ রাখবো। তেজস্ক্রিয় মৌল হতে যে রশ্মিগুলা বিকিরিত হয়, প্রথম হচ্ছে আলফা রশ্মি। আলফা রশ্মি, আলফা রশ্মি। 2 নম্বরে হচ্ছে বিটা রশ্মি, বিটা রশ্মি। 3 নম্বরে হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি শুনলাম? যেসব মৌল স্বতঃস্ফূর্তভাবে বা আপনা আপনিভাবে ভেঙে অন্য মৌলে রূপান্তরিত হয়, তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। হ্যাঁ, এখন এই যে তেজস্ক্রিয় মৌলগুলা যে ভাঙ্গে, মনে রাখবে তোমরা তেজস্ক্রিয় মৌলগুলা ভাঙ্গে, এই কথার অর্থ হচ্ছে এই মৌলগুলা হতে আলফা, বিটা অথবা গামা রশ্মি বিকৃত হয়। একটা মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার চেয়ে যখন নিউট্রন সংখ্যার মান 1.5 গুণের চেয়েও বেশি হয়ে যায়, তখন ওই মৌলগুলাকে আমরা অস্থিতিশীল মৌল বলতেছি এবং ওই মৌলগুলা থেকে অনবরত আলফা বা বিটা বা গামা রশ্মি বিকৃত হয়। ঠিক আছে, অর্থাৎ এক কথায় তেজস্ক্রিয় মৌল থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি বিকৃত হয়। আমরা প্রথমত এই 3টে রশ্মির সম্পর্কে একটা ভালো ধারণা নিব, বৈশিষ্ট্যগুলো জানব, তারপর আমরা তেজস্ক্রিয়তার ফলে কি ঘটে তা দেখে নিব। লেখো তোমরা, এখন আমরা এই 3টে রশ্মির বৈশিষ্ট্য বা ধর্ম সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব আলফা রশ্মি। আলফা রশ্মি, দেখো আলফা রশ্মি সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় বলেছিলাম, বৈশিষ্ট্য সম্পর্কে বলেছিলাম। তারপরও তোমরা আজকে একটু মনে রাখবে, যেহেতু তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি বিকৃত হয়, হ্যাঁ, তার মানে আলফা রশ্মিটা হচ্ছে প্রবাহমান। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আলফা রশ্মিটা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের প্রবাহ। কোনো একটা মৌল থেকে আলফা রশ্মি বিকৃত হয়েছে, এ কথার অর্থ হচ্ছে ওই মৌল থেকে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস বিকৃত হয়েছে বা ওই মৌল থেকে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের প্রবাহ ঘটেছে। দেখো তোমরা, তাহলে আমরা একটু আগে লিখে নিই যে আলফা রশ্মি হচ্ছে,
আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম পরমাণুর আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের প্রবাহ অথবা আচ্ছা এই পর্যন্ত আমরা লিখি যে আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের প্রবাহ। ঠিক আছে, যাকে লিখি আমরা যে যাকে He42+2 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4, অর্থাৎ প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4 বিশিষ্ট একটি রশ্মি। ঠিক আছে, তাহলে আলফা রশ্মিটা হচ্ছে প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4 বিশিষ্ট একটি রশ্মি। ঠিক আছে, সবাই আমরা বুঝতে পারতেছি। দেখো, আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের প্রবাহ, যাকে He42+2 দ্বারা প্রকাশ করা হয়। তোমরা তো প্রত্যেকেই জানো যে প্রতীকের বর্ণনা। এখান থেকে আমরা কি বুঝবো? এখান থেকে আমরা বুঝবো হিলিয়ামের ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2, 4 সংখ্যা কত? +2। তার মানে যেহেতু এটাকে আমরা আলফা রশ্মি বলতেছি, তাহলে আমি এজন্য লিখলাম আলফা রশ্মি হচ্ছে এমন একটি রশ্মি যার প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4। আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ একটা কথা লিখবো। লেখো সবাই। আগে একটা রিয়াকশন দিই আমি। রেডিয়ামের নাম আমরা প্রত্যেকেই শুনেছি। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় আমি বলেছিলাম যে রেডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 88, তার ভর সংখ্যা হচ্ছে 226। এখন এই রেডিয়ামের ক্ষেত্রে তো আমরা একটু আগেই পড়েছি, রেডিয়ামের প্রোটন সংখ্যা কত? 88। দেখো, রেডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 88, নিউটন সংখ্যা হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করো, 138। তাহলে প্রোটনের চেয়ে কি রেডিয়াম এমন একটি মৌল যার প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার মান 1.5 গুণের চেয়ে বেশি। কাজে এটা একটা অস্থিতিশীল আইসোটোপ বা অস্থিতিশীল মৌল, বা আমরা বলতেছি তেজস্ক্রিয় মৌল। এখন এই তেজস্ক্রিয় মৌল থেকে যদি আলফা রশ্মি, এই যে দেখো আলফা রশ্মিটাকে আমরা আলফা রশ্মি বলতেছি, আলফা রশ্মি যদি বিকিরিত হয় বা রেডিয়াম থেকে যদি আলফা রশ্মি বের হয়, তখন দেখো কি উৎপন্ন হচ্ছে। ধরো আমরা যে মৌলটা উৎপন্ন হবে তার প্রতীক আমরা বা মৌলটার নাম জানি না, ধরে নিলা তোমরা X। দেখো, রেডিয়াম থেকে আলফা রশ্মি বিকিরিত হচ্ছে, এই কথার অর্থ হচ্ছে রেডিয়াম থেকে, অর্থাৎ রেডিয়ামের ভর সংখ্যা 4 চলে যাচ্ছে। 226 থেকে যদি 4 চলে যায় থাকবে কত? 222। আবার রেডিয়াম থেকে আলফা রশ্মি বিকৃত হচ্ছে বা বিয়োগ হচ্ছে, মানে হচ্ছে তার প্রোটন সংখ্যা 88 ছিল, সেখান থেকে 2 কি কমে যাচ্ছে। 88 থেকে 2 যদি কমে যায় থাকবে কত? 86। হ্যাঁ, আমরা এটা জানি 86 হচ্ছে রেডনের পারমাণবিক সংখ্যা। কার পারমাণবিক সংখ্যা? রেডন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে কোনো একটি মৌল থেকে
আলফা রশ্মি বিকিরিত হলে কোনো একটি মৌল থেকে আলফা রশ্মি বিকিরিত হলে নতুন একটি মৌল তৈরি হবে, যার প্রোটন সংখ্যা পুরাতন মৌলের চেয়ে 2 কমবে এবং ভর সংখ্যা পুরাতন মৌলের চেয়ে 4 কমবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? আলফা রশ্মিটা হচ্ছে প্রকৃতপক্ষে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের প্রবাহ, অর্থাৎ আলফা রশ্মিটা হচ্ছে প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4 বিশিষ্ট একটি রশ্মি। কোনো মৌল থেকে যদি আলফা রশ্মি বিকিরিত হয়, এই কথার অর্থ হচ্ছে ওই মৌল থেকে প্রোটন সংখ্যা 2 কমে যাবে এবং ভর সংখ্যা 4 কমে যাবে। কাজেই কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি যদি বিকিরিত হয়, আমরা মনে রাখবো এমন একটি নতুন মৌল সৃষ্টি হবে যার প্রোটন সংখ্যা পুরাতন মৌলের প্রোটন সংখ্যার চেয়ে 2 কম এবং ভর সংখ্যা পুরাতন মৌলের চেয়ে 4 কম। ঠিক আছে, এই কথাটা আমরা মনে রাখলাম। তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি বিকিরণের ফলে কি ঘটে? তেজস্ক্রিয় রেডিয়াম একটি তেজস্ক্রিয় মৌল, তার থেকে আলফা রশ্মি বিকিরিত হলে কি ঘটে? উত্তর হচ্ছে তেজস্ক্রিয় মৌল রেডিয়াম থেকে আলফা রশ্মি বিকিরিত হলে রেডিয়ামের চেয়ে 2 পারমাণবিক সংখ্যা কম এবং 4 ভর কম বিশিষ্ট একটা নতুন মৌলের সৃষ্টি হবে, যার নাম কি? রেডন। এরকম ভাবে আমরা আরো অনেক মৌল দেখতে পারি। আচ্ছা, গেল আলফা রশ্মি বর্ণনা। এখন আমরা লিখব বিটা রশ্মি। বিটা রশ্মির বর্ণনা তোমরা নিশ্চয়ই এটা তুলেছ। লেখো বিটা রশ্মির বর্ণনা। তেজস্ক্রিয় মৌল হতে বিটা রশ্মির বিকিরণ। বিটা রশ্মির বিকিরণ। বিকিরণ দেখো, প্রথমে আমি বিটা রশ্মি সম্পর্কে একটু বলি। বিটা রশ্মিটা কি? আমরা অলরেডি আলফা রশ্মির পরিচয় পেয়ে গেছি। আলফা রশ্মি হচ্ছে এমন একটি রশ্মি যার প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4। আলফা রশ্মি হচ্ছে এমন একটি রশ্মি যার প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা কি? 4। অথবা আমরা শিখেছি আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের প্রবাহ। হ্যাঁ, বিটা রশ্মিও কিন্তু এরকমই একটি রশ্মি, অর্থাৎ এরকমই একটি প্রবাহ, যা আমরা এখন কি দেখব। লেখো তোমরা বিটা রশ্মি। দেখো, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, যাকে এত দ্বারা প্রকাশ করা হয়। তোমরা প্রত্যেকে জানো ইলেকট্রনের ভর 0 এবং চার্জ কত? -1। ইলেকট্রনের ভর কত? 0, চার্জ কত? -1। তাহলে বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, যাকে আমরা E0-1 দ্বারা প্রকাশ করতেছি। তাহলে দেখো, যেহেতু ইলেকট্রনের প্রবাহ, তার মানে হচ্ছে কোনো একটি মৌল, কোনো একটি তেজস্ক্রিয় মৌল থেকে ইলেকট্রন বিকিরিত হয়। তার প্রশ্ন হচ্ছে, স্যার ইলেকট্রন তো আর নিউক্লিয়াসে থাকে না। আমরা যে আজকে বিষয়টা পড়তেছি সেখানে তো আমরা বলছি যে প্রোটন সংখ্যার চেয়ে নিউট্রন সংখ্যার পার্থক্য যদি 1.5 গুণের বেশি হয় তারা তেজস্ক্রিয় মৌল এবং ওই মৌলগুলো আলফা, বিটা ও গামা রশ্মি বিকিরণ করে। তাহলে ইলেকট্রনটা কি করে স্যার আসবে? বিকিরিত হবে। উত্তরটা একটু দেখো, যে এখানে আমরা মনে রাখব কোনো একটি মৌল থেকে বিটা রশ্মি বিকিরণ, কোনো একটি মৌল থেকে বিটা রশ্মি বিকিরণের ক্ষেত্রে তোমরা মনে রাখবে ওই মৌলের একটি নিউট্রন ভেঙে যাবে। নিউট্রনের ভর সংখ্যা 1, চার্জ সংখ্যা কত? 0।
নিউট্রন ভেঙে একটি প্রোটন হবে এবং একটি ইলেকট্রন তৈরি হবে। আমি কি বলছি, কোনো একটা মৌল থেকে বিটার রশ্মি বিকিরণের ক্ষেত্রে একটা নিউট্রন, ওই মৌলের একটা নিউট্রন ভেঙে একটি প্রোটন হবে এবং একটি ইলেকট্রন হবে। এখন একটু খেয়াল করে আমরা একটা মৌল নিয়ে নিই, অ্যাক্টিনিয়ামের নাম তোমরা শুনেছ, যার প্রোটন সংখ্যা হচ্ছে 89, ভর সংখ্যা হচ্ছে 232। এখন যদি এই অ্যাক্টিনিয়াম থেকে বিটা রশ্মি বের হয়, বিটা রশ্মি মানেই হচ্ছে, দেখো বিটা রশ্মি যদি বের হয় তাহলে আমি বলতেছি যে অ্যাক্টিনিয়াম একটি তেজস্ক্রিয় মৌল, তার কাছ থেকে বিটা রশ্মি বিকিরিত হয় মানে বিগ হয়। এই কথার অর্থ হচ্ছে অ্যাক্টিনিয়াম মৌলের একটা নিউট্রন ভেঙে যাবে, অ্যাক্টিনিয়াম মৌলের একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন হবে এবং একটা কি ইলেকট্রন হবে। দেখো এই যে প্রোটনটা তৈরি হইল, এই যে প্রোটনটা তৈরি হলো, এই প্রোটনটা অ্যাক্টিনিয়ামের নিউক্লিয়াসই তৈরি হলো, যার জন্য এই প্রোটনটা তার প্রোটন সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। যোগ হলে ছিল কত? 89। এমন একটা মৌল হবে যার প্রোটন সংখ্যা হবে 90। কি বলছি আমি? অ্যাক্টিনিয়ামের একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন হবে। তাহলে দেখো একটা প্রোটন যে উৎপন্ন হবে নিউক্লিয়াসের, সেটা ওই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার সাথে যোগ হয়ে কত হইল? 90 গেল। 1 2 স্যার একটা নিউট্রন যে ভেঙে গেল, নিউট্রন আর প্রোটন সংখ্যার সমষ্টি তো 232। নিউট্রন তার নিউট্রন এবং এই প্রোটন সংখ্যার সমষ্টি হলো 232। তাহলে একটা নিউট্রন যে ভেঙে গেল, তাহলে নিউট্রন ভেঙে যাওয়ার পরে তার ভর কত হয়ে যাবে? 231। হ্যাঁ ঠিক। তবে মনে রাখবে একটা প্রোটন যে বেড়ে গেছে, একটা নিউট্রন ভাঙার সাথে সাথে তো একটা প্রোটন বেড়ে গেছে, তার মানে ভর সংখ্যা কত থাকবে? 232। তাহলে অ্যাক্টিনিয়াম থেকে বিটা রশ্মি নির্গত হচ্ছে, এই কথার অর্থই হচ্ছে অ্যাক্টিনিয়ামের একটা নিউট্রন ভেঙে একটি প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন। প্রোটনটা নিউক্লিয়াসের প্রোটনের সাথে যুক্ত হয়ে যায় এবং এই ইলেকট্রনটা বিকিরিত হয়, যার জন্য আমরা বলতেছি বিটা রশ্মি বিকিরিত। এই কথার অর্থ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ বা ইলেকট্রন বিকৃত। তাহলে দেখো ছিল কত? 89 হয়ে গেছে কত? 90। 90 তো আমরা জানি 90 পারমাণবিক সংখ্যা হচ্ছে থুরিয়ামের। তার মানে বিটা রশ্মি যদি বিকৃত হয় তাহলে নতুন যে মৌলটা সৃষ্টি হবে তা পুরাতন মৌলের চেয়ে প্রোটন সংখ্যা 1 বেশি থাকবে এবং ভর সংখ্যা কি অপরিবর্তিত থাকবে। তার মানে বিটা রশ্মি বিকিরণের ফলে নতুন মৌলের প্রোটন সংখ্যা পুরাতন মৌলের চেয়ে 1 বেড়ে যাবে, কিন্তু ভর সংখ্যা নতুন মৌল এবং পুরাতন মৌলের প্রায় সমান থাকবে। লাস্ট কথা হচ্ছে গামা রশ্মি। তোমরা মনে রাখবে গামা রশ্মি হচ্ছে এমন একটি রশ্মি যার ভর শূন্য এবং চার্জও শূন্য। গামা রশ্মি হচ্ছে এমন একটি রশ্মি যার ভর এবং চার্জ দুইটা কি শূন্য। এজন্য কোনো মৌল থেকে গামা রশ্মি বিকিরণের ফলে ওই মৌলের প্রোটন বা ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধু তার স্থিতিশীলতার পরিবর্তন হয়, কম স্থিতিশীল থেকে ঠিক আছে বেশি স্থিতিশীলতা অর্জন করে। সবাইকে ধন্যবাদ।